গুড মর্নিং আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, তবে একটু চাপের মধ্যে। এই যে বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত থেকেই আর কি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন মনে হয় নিম্নচাপ চলছে, যার জন্য এই বৃষ্টি এই রোদ চলছে। আর এখন করে যেহেতু আমার মা আছে, মা থাকা মানে অনেকটাই নিশ্চিন্ত, তোমরা তো জানো। সেই জন্য সকালে কখন ঘুম থেকে উঠে জানো, 7:30 পৌনে 8টার সময় ঘুম থেকে উঠে দেখলাম মার ওদিকে রান্নাবান্না নয়, সকালের টিফিন সমস্তটাই বানানো হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল, আর সকালে উঠে দেখছি মা আটা আর ময়দা মিক্সড করে লুচি বানিয়েছে, সাথে ঘুগনিও হয়ে গেছে। ঘুগনিটা যদিও আমি করলাম, আর মা সকাল সকাল আর কি আটা ময়দা মেখে নিয়ে ময়ান দিয়ে রেখে দিয়ে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছিল আর কি। এখন যেহেতু আমাদের বেডরুমটা ফাঁকা হয়ে গেছে, সেই জন্য কিন্তু জামা কাপড় শোকাতে কোনো রকম অসুবিধা হয় না। ওই বেডরুমে আর কি সমস্তটাই জামা কাপড় মেলে দিয়েছিল, সেগুলো আবার মা বাইরে গিয়ে মেলছে, ভিতরে তুলছে। মা এখন এগুলো কিন্তু অনেকটাই সামলে নিচ্ছে। আর সব মিলিয়ে কিন্তু আমি একটু অলস মতন হয়ে গেছি। মা এসছে মানে বুঝতেই পারছো, এই মা সামলে নেবে, মা এটা একটু করে দাও না, মা ওটা একটু করে দাও না, এইভাবে বলতে থাকি। এটা কিন্তু মা বলেই সম্ভব, তাই না বলো? আমরা কিন্তু আমাদের শাশুড়ি মাকে কখনোই অর্ডার করে বলতে পারবো না যে মা তুমি এটা করে দাও, মা আজকে রান্নাটা তুমি করো, এরকম কিন্তু কখনোই বলতে পারবো না যে হয়তো মা তুমি চিককে স্নান করিয়ে দাও, এই সমস্ত কথাবার্তা, তাই না? তো মা মানেই কিন্তু যেটা ইচ্ছা হয় মানে বলে দাও, অত সাথে পাঁচ ভাবতে হবে না যে মা কিছু ভাববে, মানে মা মানে এমনই, তাই না? ঠিক সেরকমই মা তো সকাল থেকে টিফিন বানিয়েছে, আর তারপরে উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে দেখো একটু রান্নাঘরের সেলফ টেপগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ফল এনেছিল, সেগুলো একটুখানি এদিক ওদিক ছড়িয়েছিল, সেগুলো এখন জায়গায় রেখে দিয়েছি। এত যে মাছির উৎপাত হয়েছে তার একটাই কারণ, যেহেতু এখন ফ্রিজ ছাড়া আমাদেরকে থাকতে হচ্ছে, আর মাছ ভেজে রাখা হচ্ছে, তরকারিপত্র সেলফের উপরে রাখা হচ্ছে। তোমরা তো দেখোই রান্নাঘরে কিন্তু আমি এত কিছু হাবিজাবি রাখি না, তবে এখন বাধ্য হয়ে রাখছি। সেই জন্য আর কি মনে হয় মাছির এত উৎপাত হয়েছে। নিমাইল দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, যদিও এখনও রান্না বান্না হয়নি। একটু পরে আর কি আমি সবজি ধুয়ে কেটে দেবো, মা তাহলে ঝটপট রান্না করে নেবে। আর এখন আমি স্নান করে নিচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার মানেই তো অনেক তাড়াহুড়ো থাকে, তবে বৃষ্টি হয়েছে বলে একদিক থেকে বেঁচে গেছি, উঠোনটা আর ঝাড় দিতে হয়নি বা কিংবা জল ছড়া দিতে হয়নি, শুধু সামনের দিকটা একটুখানি ঝাড় দিয়ে দিয়েছি। ওই শুকনো পাতাগুলো না চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, এই আর কি। আর তারপরে এই যে প্রত্যেক দিন স্নানের আগে যে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা লাগিয়ে নিই, সেটা আর কি দিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির ওয়েদারে না শুধু মনে হয় যেন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, এমন মানে হয়ে গেছি। মনে হচ্ছে মা এসছে বলে একটু বেশি ল্যাদ খাচ্ছে যেন। তো যাই হোক, আর তো এই কটা দিন, মা তো শুক্রবার দিন চলে যাবে, তখন আবার যেই সেই একা হয়ে যাব, একা, মন খারাপ, যত দুঃখ কষ্ট হোক না কেন নিজের মনের মধ্যে চেপে রাখা আর মুখে একটা হাসি রাখা, এইভাবেই আমার দিন চলছে। তো যাই হোক, ফেস প্যাকটা লাগিয়ে 2-3 মিনিট রাখলে তারপর কিন্তু হয়ে যায়। আর আমি না চিকুকে বেলার দিকে একটা ফল দিয়েছি, কাঁঠালি কলা, সে তো কিছুতেই খাবে না, তো আমাকে দিয়ে বললো মা খাও, এরকম করে বলে আর কি। হ্যাঁ, তো কলাটা আমি খেয়ে নিলাম। আর এখন দেখো 2-3 মিনিট রাখার পরে আমি হালকাভাবে মাসাজ করে নিচ্ছি। এই ফেস প্যাকটা এতটাই ভালো, বেশিক্ষণ রাখতে হয় না, মাসাজ করে ধুয়ে দাও, মুখটা একদম ইনস্ট্যান্ট গ্লো করে। এমনকি যে মুলতানি মাটিটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ ভালো, ইনস্ট্যান্ট গ্লো করে, ফেস ওয়াশের থেকেও ভালো বলবো। এতে তোমার স্কিন কিন্তু রাফ হবে না, এদিকে তোমার স্কিনটা সফট থাকবে, আর একটা কিন্তু গ্লোয়িং ভাবও চলে আসে। তো চলো, টুকটাক কাজকর্ম তো সেরে নিয়েছি, এবার আমি চলে যাব স্নান করতে। স্নান টান সেরে এসেছি, আর আজকের বাগান থেকে অনেক রকম ফুল তুলে এনেছি। এই যে দেখো, কাঞ্চন ফুল, জবা ফুল, তারপর সাদা জবা, লাল জবা, পিঙ্ক কালার জবা, সমস্ত ফুলই তুলে এনেছি। আর এখন এই বর্ষার ওয়েদার বলে কিন্তু অনেক ফুলই ফুটছে জানো তো। তো সেগুলো এখন দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজো করি। তোমাদেরকে অনেক আগে একবার বলছিলাম না, যেরকম বাগানে ফুল থাকবে, এক ঝুড়ি ফুল এনে ভগবানকে সাজিয়ে দেব, কী যে ভালো লাগে। এখন দেখো সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছে ঠাকুর। এরপরে ওই যে বাড়িতে যাব, সেখানেও কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, পরে কোনো একটা দিন তোমাদেরকে শেয়ার করে দেব। আর এখন এই যে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। শুধুমাত্র ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো একই আছে, আর রান্নাঘরের জিনিসপত্রগুলো তবে কম আছে। তাছাড়া কিন্তু বেশিরভাগ জিনিসই নতুন বাড়িতে পৌঁছে গেছে, আর টুকটাক কয়েকটা আছে আর কি, সেগুলো নিলেই তাহলে
হয়ে যাবে। আর নতুন বাড়িতে কিন্তু রবিবার দিনকে শিফট হয়ে যাচ্ছি, আর সোমবার থেকে তো ওখানকার ভিডিও তোমরা দেখতেই পাবে। তোমরা জানি অনেকেই অপেক্ষা করছো ওখানকার ভিডিও দেখার জন্য। তবে কি জানো তো, আমারও কিন্তু এখানে আর একদমই থাকতে ইচ্ছা করছে না। তার কারণ হলো এই দু জায়গায় না মানে মাথা খারাপ হওয়ার মতন অবস্থা হয়েছে। কোনটা কোথায় কি রাখছি খুঁজেই পাচ্ছি না। তার উপরে তো মানে এখানকার জিনিস কোথায় যে চলে যাচ্ছে, সেখানকার জিনিস কোথায় চলে যাচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছি না। আসলে জিনিসপত্র তো চিকুর পাপা আর আমার যে ভাইটা এসেছিল সেই আর কি গোছগাছ করেছে, দরকারের সময় সেই জিনিসগুলোই খুঁজে পাচ্ছি না। আর যত কষ্ট হচ্ছে আমার, যেহেতু সেগুলোকে গুছিয়ে রাখতে হচ্ছে আমার, সমস্ত কিছুই কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হবে, যেগুলো দৈনন্দিন ব্যবহার হবে এই আর কি। জিনিসপত্র ব্যাগ থেকে কিংবা ফার্নিচার থেকে তো ফাঁকা করতে খুবই সহজ, কিন্তু সেগুলো পাই টু পাই গুছিয়ে রাখা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায়। রবিবার দিনকে জানি না তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো কি না, তাও আপ্রাণ চেষ্টা করব। সেরকম হলে আমি সন্ধেবেলাতেও ভিডিও দিয়ে দেব, তোমরা তোমাদের সময় মতন দেখে নিও, ঠিক আছে? আর আমার কোনো এক বন্ধু এই রূপোর বেলপাতাটা তোমরা দেখতে চেয়েছিলে, তাই একটু দেখিয়ে দিলাম। এই রূপোর বেলপাতাটা না শীতকালে কিন্তু একদম চকচক করে, সাথে একটা ত্রিশূলও রয়েছে। এটাও রূপোর, জানো তো। তো এই রূপোর দোকানে একবার গিয়ে বলছিলাম যে রূপোর জিনিস তাও কেন কালো হয়ে যাচ্ছে। তো ওই দাদাটা বলেছিল তুমি দোকানে আনবে, আমি ঠিক করে দেব। ভাবছি এর মধ্যে যদি কখনো বার হই মার্কেটের দিকে যাই, তাহলে এই দুটো জিনিস নিয়ে যাব। ওরা একটু না কিসের জলে ভিজিয়ে না একদম পরিষ্কার করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু আজকে সমস্ত জায়গায় আলপনা দিয়েছি, দিয়ে সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছি। এই শেষ বৃহস্পতিবার এই বাড়িতে পুজো দেওয়া। নেক্সট বৃহস্পতিবার কিন্তু নতুন বাড়িতে নতুনভাবে সিংহাসনটা গোছাবো, একটু সুন্দর করে ডেকোরেশন করব, তখন তোমরা দেখতে পারবে। এখন যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঠাকুর পুজো দিতে হয়, নতুন বাড়িতে কিন্তু আমাকে আর দাঁড়িয়ে পুজো করতে হবে না, ভালো করে বসে সুন্দর করে কিন্তু পুজো করতে পারবো। জানি আমার কাছে খুব বড় হাইফাই কোনো সিংহাসন নেই, তবে যতটুকু আছে এই দিয়ে মনোযোগ সহকারে আমি পুজো করতে পারবো। আর কণিকা দিদিভাই বলেছিলে তোমার এই ঠাকুরঘরটা দেখলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, কী যে ভালো লাগে তোমার ঠাকুরঘরটা। হ্যাঁ গো দিদিভাই, আমার ঠাকুরঘরটা আমার কাছে ভীষণ প্রিয়। আর সত্যি কথা না, আমি খুব তো মানে মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে আমি যাই প্রার্থনা করি না কেন, ভগবান কিন্তু আমার কথাগুলো ঠিক শুনতে পান। হয়তো সেটা একটু দেরিতে আমার ইচ্ছেটা পূরণ করে, তবে সেটা কিন্তু ঠিক হয়। আর এই যে দরজার পাশেও কিন্তু একটুখানি তাড়াতাড়ি করে আলপনা দিয়ে দিয়েছিলাম, তবে একটু সময় করে দিলে আরও ভালো হতো। আর নতুন বাড়িতেও কিন্তু লাল মেঝেতে কিন্তু সাদা খড়ি দিয়ে আলপনা দিলে বেশি ফোটে, জানো তো। আর এই যে সকালের টিফিন বানিয়েছিল কাবলি ছোলা, আর এদিকে দেখো লুচি, অনেকটাই একসঙ্গে নিয়ে নিয়েছি মা আর আমি খাবো বলে। আর তারপরে দেখো টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আমার আগের কোনো একটা ভিডিওতে জিমন সাহিড আইডি থেকে আমাকে একজন কমেন্ট করেছিলে, বলেছিলে দিদি ভাই তুমি একটা ফার্নিচার কেনো, তাহলে দেখবে ঘর আরও ভালো লাগবে। কি জানো তো, ফার্নিচার কিনলে হয়তো নেওয়া যায়, তবে না আর ইচ্ছে করে না গো। এই জিনিসপত্র ঝক্কি এ বাড়ি থেকে সে বাড়ি নিয়ে যাওয়া 6 মাস 7 মাস অন্তর অন্তর ভীষণ কষ্ট হয়ে যায়। সেই জন্য ভেবেছি জামা কাপড়ও বেশি কিনবো না, আর ফার্নিচার তো দূরের কথা, এখন যেরকম আছে তাই দিয়ে চালিয়ে দিচ্ছি। ভগবান যদি কখনো একটা দিন দেয়, সুন্দর দিন, সেই দিন কিন্তু সমস্ত স্বপ্ন পূরণ করব আস্তে আস্তে তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা তো সমস্তটাই দেখতে পারবে, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার থেকে বড় রয়েছো, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি সেই দিনটা খুব তাড়াতাড়ি দেখতে পাই। মি লাইফ আইডি থেকে এক বন্ধু বলেছিলে তুমি জামাই ষষ্ঠীতে যেতে পারবে না, শুনে খুবই খারাপ লাগছে, তুমি জিনিসপত্র গোছগাছ করে নাও, নিয়ে কিন্তু তাও তুমি যাবে। আরও একটা কথা বলেছিলে যে তোমার মুখটা কিন্তু খুব গ্লো করছে। প্রথমেই বলি, 1 তারিখে যেহেতু আমরা বাড়ি ছেড়ে দেব, তো কোনো মতেই কিন্তু আমাদের যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, হয়তো চেষ্টা করলে একটু হতো, তবে জানো তো একটা ঝক্কি থেকে যায়। আর বুঝতে তো পারছো, মানে বাপের বাড়িতে গেলে ওই 1 সপ্তাহ কম থাকতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো সেই জন্য ভেবেছি এই সপ্তাহে না পারি অন্তত জুন মাসের শেষের দিকে একটু বাড়ি থেকে ঘুরে আসবো, তাহলে সবারও ভালো লাগবে আর চিকুরও তাহলে ভালো লাগবে, এরকমই আর কি প্ল্যানিং আছে। আর রইলো তোমার স্কিন কেয়ারের কথা, ওই স্কিন গ্লো করছে। তোমরা তো দেখোই, আমি কিন্তু মুখে ফেস ওয়াশ এখন দেওয়া প্রায় ভুলে গেছি। আমি যে 2টো ফেস প্যাক ব্যবহার করি, ওই মুলতানি মাটি আর ক্যান অ্যাক্টিভের যে ফেস প্যাক, এই 2টো ব্যবহার করছি। আর রাত্রিবেলা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করছি অ্যালোভেরা জেল। এইটাই হচ্ছে কি তার রহস্য, আর কিছুই না। আর স্কিনকে ভালো রাখতে গেলে সবার প্রথম কিন্তু প্রচুর প্রচুর জল খেতে হবে, যেটা আমি এখন খাচ্ছি। খাবার কম করে দিয়েছি, খাবার খেতে পাচ্ছি না, বুঝতে তো পারছো, মানে টেনশন কিছু থাকলে না আমি খেতে পারি না। তো
তো সেই জন্য প্রচুর জল খাওয়া হচ্ছে, সেই জন্য হয়তো একটু গ্লো করতে পারে। আর এই যে চালের ড্রামটা দেখতে পাচ্ছ, উপরের ঢাকনাটা বেশ নোংরা হয়েছিল জানো তো, একেবারে কিন্তু মানে পরিষ্কার করে দিয়েছি। আর খানিকটা চাল ছিল লুজ কিনে এনেছি, খানিকটা চাল আর কি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, আর বাকি যে চালটা ওই বাঁশকাঠি চাল কিনে এনেছিল সেটা রেখে দিয়েছি, কেননা সামনে যেহেতু ওখানে শিফট হব, বেকার ওই চালের বস্তা টানাটানি করার কোনো মানে হয় না। এই কদিনের জন্য ওই চালটা আর কি আনা, তো সেটাও চালের ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি, সেটা জায়গায় রেখে দিয়েছি। আর এটা হলো কসুরি মেথি, এটার দাম মাত্র 10 টাকা। এতদিন না ভাবতেন এটা হয়তো অনেক দাম, যেহেতু অনেককে দেখেছি চিকেনে দিতে, চিকেনের টেস্ট আলাদা হয়। তো তারপরে চিকুর পাপা দেখছি এটা হঠাৎই আর কি নিয়ে চলে এসছে। তো এখন তো দেখোই রান্নাবান্না সেরকম কিছুই হয় না, নর্মাল রান্নাবান্নাই হচ্ছে। নতুন বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব, কেননা অনেক দিন ধরে না অনেক কিছুই স্টকে পড়ে রয়েছে, কিন্তু সেগুলো আর বানিয়ে ওঠা হচ্ছে না। আজকে সন্ধেবেলা ভাবছি পনির দিয়ে কিছু একটা বানাবো, তো সেই জন্য না স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে একটু বাইরের দিকে গেছিলাম। বাড়ি থেকে তো বেশ খানিকটা গেলেই আর কি দোকান, তো চিকুকে মার কাছে রেখেই এক ছুট মেরে গেছিলাম, তো সেটাই তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন আর বলা হয়নি। আর এখন কিন্তু মায়ের রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। মাকে বললাম তুমি স্নান করতে যাও, আর এদিকের কাজকর্মগুলো আমি করে নিচ্ছি। মা যদিও বেশি বাসনটা মেজে দিয়েছিল, তারপরে এই টুকটাক যেগুলো পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি, আর সেলফ কাউন্টার গ্যাসের উপর প্রত্যেকটা জায়গাও মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু সারাদিন টিপটিপ করে কিন্তু বৃষ্টি হয়েই গেছে। বনশ্রী দিদিভাইয়ের কমেন্টটা পেয়ে সত্যি মন ভরে গেল। বনশ্রী দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে এতটাই ভালো লাগে যে 1% চার্জ নিয়েও তোমার পুরো ভিডিওটা দেখলাম। তো দিদিভাই তুমি কিন্তু নিজে আগে ভালো থাকো, সাবধানে থাকো, তার কারণ এরকম চার্জে দিয়ে ফোন ঘাটা কিন্তু উচিত নয়। তুমি সময় করে আমার ভিডিও যখন খুশি দেখে নিও, তাতেই আমার চলবে, তবে এত কিন্তু রিস্ক নিও না। আর আমাদের ব্ল্যাকি প্রেগনেন্ট হওয়ার পর থেকে এত আমাদের গায়ের মধ্যে থাকতে ভালোবাসে, তো দেখো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা সবাই শুয়েছি বিছানার মধ্যে। দেখো এসে কিন্তু আমাদের ব্ল্যাকিও আরাম করছে পুরো মানুষদের মতন। এক মিষ্টি বনু আছে, তার নাম হলো মাম। তো মাম আমাকে একটা প্রশ্ন করেছে, আচ্ছা দিদি ভাই ইউটিউবে আসতে গেলে কি করতে হয়, বা তুমি কতদিন ইউটিউবে এসছো, আর কি কি করতে হয়, কতটা এফোর্টস দিতে হয়, তুমি সেটা জানতে চেয়েছো। প্রথমেই বলি আমি ইউটিউবে এসেছি ধরো 3 বছর না 2 বছর বলতে পারো, কেননা ফার্স্ট চ্যানেলে আমি 1 বছর মতন খেটেছি। মানে কি বলবো, ওখানে কোনো রকম মানে নিয়ম মানতাম না, শর্ট ভিডিও বানাতাম। তো শর্ট ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু আমার মিলিয়ন ভিউজও উঠেছিল, প্লাস ওখানে আমার 10,000 মতন কিন্তু আমার সাবস্ক্রাইবও বেড়েছিল। সেই চ্যানেলটা ছেড়ে আমি এই চ্যানেলটাতে আসি, আর এখানে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ভালোবাসা অর্জন করতে পারি ঈশ্বরের আশীর্বাদে। তো সেটাই বলবো আর কি, যে কোনো কিছু কিন্তু তোমার আগ্রহ থাকতে হবে, তোমার ইচ্ছে থাকতে হবে, তারপর কিন্তু তুমি সেইটার পিছনে কিন্তু তুমি কষ্ট করতে পারবে। যদি তোমার ইউটিউবের পিছনে তোমার যদি অনেকটা ইন্টারেস্ট থাকে, তাহলে দেখবে তুমি কিন্তু সেই কাজটা করতে পারবে। আমার মনে হয় আমরা বাড়িতে বসেই ইউটিউব যারা করছি, এর থেকে মনে হয় না ভালো কিছু হয় বলে। তো তোমাকে বলবো, তুমি যদি এরকম ব্লগিং করতে চাও, দৈনন্দিন যে লাইফস্টাইল শেয়ার করতে চাও, তাহলে তুমি মানে যদি তোমার সম্ভব হয় তুমি প্রত্যেক দিন ভিডিও দাও, আর যদি সেরকম না পারো তুমি অন্তত একদিন অন্তর অন্তর একটা করে লং ভিডিও দাও। তো তাতেও কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে। তবে যাই করো না কেন তোমাকে নিয়ম মানতে হবে। এখানে নিয়ম বলতে বোঝাচ্ছি একটা সঠিক টাইম। তুমি দুপুর 12টায় ভিডিও দিলে দুপুর 12টায় দাও, খুব বেশি হলে 12:30 হোক, কিন্তু তুমি একটু টাইমটা মেনটেন করো। আর শুরুর দিকে কিন্তু অনেকটা তোমাকে স্ট্রাগল করতে হবে ভিডিও এডিটিংয়ের পিছনে, কিংবা হচ্ছে তোমার ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন, তোমার কথা, তুমি কতটা তোমার কাজকে এক্সপ্লেন করতে পারছো, এগুলো একটুখানি তোমাকে ডিপেন্ড করে। তার কারণ ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ তুমি সমস্ত কিছু নিয়ম মানছো এবং প্রতিদিন ভিডিও দিচ্ছ বা একদিন অন্তর ভিডিও দিচ্ছ, তখন কি করবে জানো তো, ইউটিউব সেই ভিডিওগুলোকে অন্য জায়গায় তখন কি করবে, তখন সেই ভিডিওগুলোকে অন্য জায়গায় রিকমেন্ড করবে। তখন তোমার আস্তে আস্তে ভিডিওতে ভিউজ হবে। আমার মনে হয় যে আজকে ভিডিও দিলাম ভিউজ হচ্ছে না, তখন থেকে স্বাভাবিক মনটা খারাপ লাগে। তবে তোমাকে বলবো তুমি 1 মাস মতন চোখ বন্ধ করে একটু টাইম মেনটেন করে ভিডিও দাও। আমার বিশ্বাস তোমার একটা না একটা ভিডিও ভাইরাল হবে বা খুব ভালো পরিমাণে ভিউজ হবে, আর তখন থেকেই দেখবে তোমার চ্যানেলের রিচ আস্তে আস্তে বাড়বে। যেটা আমি আমার ক্ষেত্রে দেখেছিলাম। আমি কিন্তু প্রথম
প্রথমবার এখানে ভিডিও দিয়ে কিন্তু চট করে সাকসেস পাইনি। আমি যখন প্রথমবার ভিডিও দিই কী হয়েছিল, মানে নর্মাল আমার ডেইলি লাইফস্টাইল দিতাম, কিন্তু আমি একটা গোল্ড জুয়েলারির একটা আমি ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমার প্রথমবার 1-2 সপ্তাহের মধ্যে 1K ভিউজ হয়েছিল। তো সেটা থেকে আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু করে। তো তারপর থেকে কিন্তু আমি ডেইলি ভিডিও দেওয়া শুরু করি। আর শুরু থেকে কিন্তু আমি মানে প্রত্যেক দিন দিতে পারতাম না, একদিন অন্তর অন্তর দিতাম। আর তখন যেহেতু চিকু অনেকটাই ছোট ছিল, প্রায় ধরো 1-1.5 বছর মতন, তো আমি তো পারতাম না, সেই জন্য একদিন অন্তর দিতাম। তবে যখন দেখলাম যে হ্যাঁ তোমাদের ভালোবাসা প্রচুর পাচ্ছি, তখন কষ্ট হলেও প্রতিদিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। এটাই আর কি। তো তোমাকে বলবো মাম, তুমি তো নতুন জীবন শুরু করছো, একটা সুন্দর লাইফস্টাইল কিন্তু তোমার সামনে রয়েছে। তোমাকে বলবো তুমি রোজ দিন না পারলেও সপ্তাহে 2 কিংবা 3টে ভিডিও, তোমার বিয়ের ভিডিও বা তুমি কি করছো না করছো এগুলো কিন্তু তুমি ক্রিয়েট করতে পারো। ভবিষ্যতে কিন্তু তোমার এটা একটা মানে মেমোরি হয়ে, এটা তোমার মেমোরি হয়েও থেকে যাবে। আর তুমি চাইলে এই ইউটিউবটাকে কিন্তু তোমার প্রফেশনও করতে পারবে। যেমন ধরো আমি ইউটিউবটাকে যেরকম আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি, তুমিও কিন্তু পারবে। যেহেতু তোমার নতুন লাইফ শুরু হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু ভালো হবে, এটাই আর কি বলার। তো তুমি জানতে চেয়েছিলে, আমি আমার মতন করে বললাম। তো আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো এই যে বন্ধুরা, এখন একটু বসলাম তোমাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তর দেব বলে। আর এখানে কেন বসেছি তার একটাই কারণ, রান্নাঘরটা দরজা বন্ধ করলে অতটা বাইরের কোনো আওয়াজ আসে না, এই কারণে আর কি। আর আমাদের চিকু এখন ফোন দেখছে, সেই জন্য ভাবলাম যে চলো রান্নাঘরে বসেই তোমাদের সামনে কথা বলি। একটা কোনো দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে, দীপা তোমার তো নিজস্ব শ্বশুরবাড়ি আছে, তুমি তাও কেন অন্য জায়গায় আর কি মানে ঘর বানাবে? তো দিদি ভালোভাবেই আমাকে জিজ্ঞাসা করেছে, আবার এটাও বলেছে যে তুমি কিন্তু এটা খারাপ মাইন্ডে নেবে না। না দিদিভাই, এটা আমি জানি তুমি স্বাভাবিক ব্যাপার আর কি, সবার জানার ইচ্ছে থাকে। সত্যি তো যে মানে কলকাতার মতন জায়গায় আমার শ্বশুরবাড়ি আছে, তাও কেন এখানে আমি ঘর করার কথা ভাবছি। প্রথমেই বলি, শ্বশুরবাড়ি আছে মানে সমস্যাটা হয়েছে একটা কারণ, এখানে চিকুর পাপার মেন যেহেতু অফিস এখানে, আর কলকাতা থেকে এখানে যাতায়াত করতে 2 ঘন্টা আসার সময় লাগে, 2 ঘন্টা যাওয়ার সময় লাগে। এবার তোমরাই বলো সেই মানুষটা কখন রেস্ট নেবে? তো সেই কারণেই আর কি আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আর রইল তোমার এখানে বাড়ির কথা, আমার ওই বালিগঞ্জে কলকাতায় যে শ্বশুরবাড়ি রয়েছে সেটা কিন্তু নর্মালভাবেই বাড়ি বানানো, ওখানে কোনোভাবে কিন্তু প্ল্যানিংয়ে বাড়ি নয়। আর আমার তো ভীষণ একটা ইচ্ছে বলো বা স্বপ্ন বলো যে আমার একটা প্ল্যানিংয়ে বাড়ি হবে, তাও কিন্তু ওখানে থেকে যেতাম। সমস্যাটা হয়ে গেছে কি যে ওখানে তো মানে কলকাতার দিকে দেখবে বাড়ি বানাতে গেলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরো তুমি যদি উপরে 2-3 তলা বা 2 তলা কিংবা 3 তলা বাড়ি বানাতে যাও, সেই জন্য কিন্তু 2-3 লাখ টাকা তোমার থানাতে গিয়ে এরকম টাকা দিয়ে আসতে হয়। এবার তোমরাই বলো আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই এতগুলো টাকা সেখানে দিয়ে আসা মানে একটা ভীষণ গায়ে লাগার ব্যাপার থাকে, আর অনেকটা খরচ সাপেক্ষ হয়ে যায়। আর ওখানে কিন্তু খুব একটা যে আহামরি অনেকটা বড় জায়গা সেরকম কিন্তু না। কলকাতার বুকে জায়গা কিনে ঘর করা মানে কিন্তু আগেকার বলতে যখন আর কি আগেকার সময় কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কলকাতায় জায়গা কিনে বাড়ি বানিয়েছে, অনেকটাই কিন্তু কষ্টকর ব্যাপার ছিল। তো সেই জন্য খুব একটা জায়গার মধ্যে না বা সেখানে যে এক্সট্রা কোনো ঘর বানাবো সেটাও কিন্তু সম্ভব নয়। তো সব মিলিয়ে অনেকটা সমস্যা রয়েছে, এত কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যই আর কি এখানে ইচ্ছে রয়েছে একটা জায়গা কিনবো, এখানে একটা বাড়ি বানাবো, আর তারপর আমরা সবাই মিলে এখানে এসে থাকবো। এরপর যেহেতু বাবারও বয়স হয়ে যাবে, বাবা যেহেতু এখন নিজে এখনো কাজ করছে, তো তখন নিশ্চয়ই বাবার পক্ষে আর কাজ করা সম্ভব হবে না। তখন সমস্ত কিছুই ওখানে ওটা যেরকম আছে সেরকমই থাকবে। তার কারণ কলকাতার বুকে জায়গা আমি কিংবা আমার শ্বশুর শাশুড়ি কারোরই বিক্রি করার কোনো ইচ্ছে নেই, ওটা ওরকমই থাকবে। আর আমাদের স্থায়ী আর কি ঘর বলতে গেলে এখানেই হবে, যেহেতু চিকুর পাপার অফিস এখানে, আর এই চত্বরেই আমাদেরকে থাকতে হবে। তার কারণ ওই যে কলকাতা থেকে যাতায়াত করা সম্ভব নয়, আস্তে আস্তে সবারই বয়স বাড়ছে। এখন দেখবে কম বয়স সে নয় 2 ঘন্টা 2.5 ঘন্টা সে নয় জার্নি করে নেবে, কিন্তু যখন বয়সকালে তখন দেখবে হাজার একটা শরীরে সমস্যা লেগে থাকবে, তখন তো এগুলো সম্ভব নয়। সেই কারণে আর কি।
এমনিতেও কলকাতায় যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা যেহেতু অনেক কষ্ট করে মামুনি বাবা একটা টাকা সেভিংস করে তারা নিজস্ব বাড়ি করেছে, স্বাভাবিক কেউ কিন্তু চাইবে না সেটা বিক্রি করতে। আর এমনিতে আমাদেরও কারোরই ইচ্ছে নেই। ফার্স্টে চিকুর পাপা একটু বলেছিল, তবে যে তারপর ভেবে দেখলাম যে না, সত্যি তো এত কষ্ট করে সেখানে একটা জায়গা কিনেছে, সেটা বিক্রি করা কখনোই সম্ভব নয়। তো ওটা ওরকমই থাকবে। কি হবে জানো তো, একটা সময় মানে কলকাতায় বাড়ি থাকলে কি হবে, যখন আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখা বলো, মানে আমার কলকাতা থেকে মানে বালিগঞ্জে তো আমার মেন শ্বশুরবাড়ি, ওখান থেকে প্রচুর ঠাকুর দেখা যায়। ভালো ভালো ঠাকুর দেখতে গেলে কিন্তু সবাইকে ওই জায়গা পার হয়ে যেতে হবে। তো সেইখানে ওই রকম একটা ঘর থাকা তো খুব প্রয়োজন। সেরকম হলে আমরা নাইট স্টে করলাম, কিংবা এরকম একটা ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে, ওটা ওরকমই থাকবে। আর আমরা সবাই মিলে আর কি, শ্বশুর শাশুড়ি চিকুর পাপা, আমরা আর কি নতুন একটা জায়গা কিনে সেখানে সুন্দর করে একটা বাড়ি বানিয়ে সবাই মিলে একসঙ্গে থাকবো, এরকমই আর কি ইচ্ছে রয়েছে। যেহেতু চিকুও বড় হচ্ছে, ওরও ইচ্ছে হবে যে না, সবাইয়ের সঙ্গে কিন্তু আমি থাকবো, ও ছোটবেলাটা সবাইয়ের সঙ্গে কাটুক, আমরা সবাই চাই। কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের বাড়ি করা সম্ভব নয়, আর অন্য কোনো অপশানও আমাদের কাছে নেই, যার জন্য একটু আমরা অপেক্ষা করছি। আর সেই জন্য তোমরা আমার ভিডিওর মাধ্যমে দু একবার শুনে থাকবে যে আমি এই কথাটা বলে থাকি যে আমি একটা স্বপ্নের বাড়ি বানাবো, আমার ভীষণ ইচ্ছে। এই কথাগুলো তোমরা বারবার শুনে থাকবে। আশা করছি তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, কিংবা এত দিন ধরে দেখে এসছো, কিংবা সেই শুরুর থেকে যারা রয়েছো, আশা করছি তোমরা এবার এই ব্যাপারটা বুঝতে পারবে। তো দিদিভাই, এটাই তোমার প্রশ্ন ছিল, বলে দিলাম। দেখো, আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, আর আমি বুঝিয়েও কিন্তু কথা বলতে পারি না। আমি আমার মতন করে তোমাদেরকে বললাম। তোমাদের মানে কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি সেটা বুঝতে পারছি না, তবে আমি আমার মতন করে বললাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। 1-2 দিন লেট হলেও আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এমনিতেও ছোট হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।